আইনজীবী মহসিন রশিদের বক্তব্য অনুযায়ী গত 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পৌঁছেছে। তিনি সঠিকভাবে উল্লেখ করেছেন যে এটি ট্রিজন বা রাষ্ট্রদ্রোহ। বাংলাদেশের দণ্ডবিধির 121 ধারা অনুযায়ী রাষ্ট্রদ্রোহের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। এখন প্রশ্ন হচ্ছে, ইউনূসের বিচার কবে হবে? যদিও শোনা যাচ্ছে যে তারেক রহমান তাকে রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন, কিন্তু জনগণের চাপ এবং আইনি প্রক্রিয়ার কারণে এই মামলা এড়ানো সম্ভব নয়। ইউনূসের বিরুদ্ধে শুধু রাষ্ট্রদ্রোহের অভিযোগ নয়, বরং অবৈধ চুক্তি, সম্পদ আত্মসাৎ, মব লেলিয়ে দিয়ে হত্যাকাণ্ড এবং দেশের স্বার্থ বিপন্ন করার মতো অসংখ্য অভিযোগ রয়েছে। মামলা তো একদিন হবেই, তা মহসিন রশিদ করুন কিংবা অন্য যে কেউই করুন না কেন। বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিচার হয়েছে এবং মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ইউনূসের ক্ষেত্রেও এই আইনি প্রক্রিয়া অনিবার্য। তার অপরাধের মাত্রা এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার উপর আঘাতের কারণে তার বিচার হওয়া শুধু আইনগত প্রয়োজন নয়, বরং ন্যায় বিচারের দাবি। রাষ্ট্রপতি যখন বলেছেন যে এখনো সব কথা তিনি বলতে পারেননি, তখন বোঝা যায় যে আরো গুরুতর তথ্য রয়েছে যা প্রকাশ পেলে ইউনূসের অপরাধের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে। কিন্তু এতটুকু তথ্যই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার জন্য যথেষ্ট। এই মামলা শুধু সময়ের ব্যাপার। মৃত্যুদণ্ডযোগ্য এই অপরাধের বিচার অবশ্যই হবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গত 1.5 বছরে যে অরাজকতা, সংবিধান লঙ্ঘন, সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর নগ্ন হস্তক্ষেপের ঘটনা ঘটেছে, তা কোনো সাধারণ রাজনৈতিক বিচ্যুতি নয়, বরং এটি রাষ্ট্র এবং সার্বভৌমত্বের উপর সুপরিকল্পিত আঘাত। তথাকথিত শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকে রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক রাষ্ট্রপতির সঙ্গে যে আচরণ করেছেন এবং সংবিধানকে যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, তা প্রচলিত আইনে সন্দেহাতীতভাবে রাষ্ট্রদ্রোহের শামিল। গতকালকের ভিডিও কলামে আমি উল্লেখ করেছিলাম যে কিভাবে এই অবৈধ সরকার মব বা উচ্ছৃঙ্খল জনতাকে লেলিয়ে দিয়ে রাষ্ট্রপতিকে হত্যা করতে চেয়েছিল। আজ সেই আশঙ্কার সত্যতা মিলেছে এবং দেশের বিশিষ্ট আইনজ্ঞ এবং রাজনৈতিক মহলের বক্তব্য সেটাই প্রমাণ করছে। বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ যে ঘোষণা দিয়েছেন, তা কেবল একজন আইনজীবীর ব্যক্তিগত ক্ষোভ নয়, বরং এটি রাষ্ট্রের সংবিধান সমুন্নত রাখার এক অনিবার্য আইনি লড়াইয়ের পূর্বাভাস। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ডক্টর ইউনূসের কর্মকাণ্ড কেবল সংবিধান লঙ্ঘনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সরাসরি ট্রিজন বা রাষ্ট্রদ্রোহ। আর বাংলাদেশে প্রচলিত আইনে রাষ্ট্রদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাম্প্রতিক সাক্ষাৎকারটি বাংলাদেশের রাজনীতির অন্দরমহলের এক ভয়াবহ চিত্র সামনে এনেছে। গত 18 মাস ধরে বঙ্গভবনের 4 দেয়ালের মাঝে তাকে কিভাবে কার্যত বন্দী করে রাখা হয়েছিল, তার বর্ণনা যে কোনো বিবেকবান মানুষকে শিউরে উঠতে বাধ্য করবে। একটি স্বাধীন দেশের রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব পালন করতে না দেওয়া, তাকে অন্ধকারে রাখা এবং তার উপর মানসিক নিপীড়ন চালানো, হত্যার হুমকি, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আইনজীবী মহসিন রশিদ যথার্থই বলেছেন, প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতি ছিলেন একমাত্র সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি। সেই রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা, নীতিগত সিদ্ধান্তে তাকে পাশ কাটিয়ে যাওয়া এবং তার অনুমতি ছাড়াই একের পর এক অধ্যাদেশ জারি করা ছিল সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। সংবিধানের 48 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, কিন্তু ইউনূস সরকার তাকে একটি পুতুলে পরিণত করার চেষ্টা করেছে। প্রেস উইং প্রত্যাহার করে নেওয়া, ফটোগ্রাফারদের সরিয়ে দেওয়া এবং সরকারি ক্রয়পত্রে রাষ্ট্রপতির বাণী এবং ছবি নিষিদ্ধ করার মতো কুৎসিত ঘটনাগুলো প্রমাণ করে যে তারা সুপরিকল্পিতভাবে রাষ্ট্রপতির অস্তিত্বকে মুছে ফেলতে চেয়েছিল। এটি কেবল একজন ব্যক্তিকে অপমান নয়, বরং রাষ্ট্রের প্রধানকে অথবা প্রতীককে ধূলিসাৎ করার নামান্তর। সবচেয়ে গুরুতর যে অভিযোগটি সামনে এসেছে তা হলো বঙ্গভবন ঘেরাও করে রাষ্ট্রপতিকে অপসারণ, এমনকি প্রাণনাশেরও চেষ্টা। 2024 সালের 22 অক্টোবরের সেই বিভীষিকাময় রাতে মব তৈরি করে বঙ্গভবনে হামলা চালানোর যে নাটক সাজানো হয়েছিল, তা রাষ্ট্রদ্রোহের এক জীবন্ত দলিল। রাষ্ট্রপতি খুব চমৎকার বর্ণনা দিয়েছেন সাক্ষাৎকারে, গতকালকার ভিডিওতে তা আমি বলেছি। এই পুরো প্রক্রিয়ার নেপথ্যে ছিল ইউনূস সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদত, ইউনূসের প্রেস উইং এর কাজ এবং ইউনূসের যারা উপদেষ্টা ছিল তাদের সকলের মধ্যে অংশ নিয়েছিল। যেমন প্রথম আলো,
রেল স্টার আগুন লাগার সময় তারা কোনো ব্যবস্থা নেয়নি। এই সময়েও যখন বঙ্গভবন আক্রান্ত হয়েছিল তখনও তারা এই মবকে উস্কে দিয়েছিল বঙ্গভবন দখল করার জন্য, রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মধ্যরাতে ফোন করে দায় এড়ানোর চেষ্টা করেছিল বটে, কিন্তু সরকারের সম্মতি ছাড়া বঙ্গভবনের মতো স্পর্শকাতর এলাকায় এমন অরাজকতা সৃষ্টি করা ছিল অসম্ভব। রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং সাংবিধানিক শূন্যতা তৈরির এই হীন প্রচেষ্টা সরাসরি রাষ্ট্রদ্রোহী অপরাধ। সংবিধানের ৭ ক অনুচ্ছেদ অনুযায়ী কেউ যদি সংবিধান রহিত বা স্থগিত করার ষড়যন্ত্র করে তবে তার শাস্তি মৃত্যুদণ্ড। ইউনূস সরকার একজন সাবেক প্রধান বিচারপতিকে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতির পদে বসানোর যে প্রস্তাব দিয়েছিল তা এই ষড়যন্ত্রেরই অংশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। আইনজীবী মহসিন রশিদ ইতিমধ্যে সংবিধানের ১০৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছিলেন এবং নিজে বাদী হয়ে মামলা করার ঘোষণা দিয়েছেন। এবার তার বক্তব্য অত্যন্ত পরিষ্কার। রাষ্ট্রপতিকে চোর আখ্যা দেওয়া, তাকে ভয়ভীতি দেখানো, জিম্মি করে নথিতে সই করানো কোনো সাধারণ অপরাধ নয়। সেই সংবিধানের দোহাই দিয়ে বা যেই রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে ইউনূস সরকার ক্ষমতায় বসেছিল সেই রাষ্ট্রপতিকে অকার্যকর করে দেওয়ার মাধ্যমে তারা নিজেদের শপথ ভঙ্গ করেছে। শপথ ভঙ্গের এই দায় এবং সংবিধান লঙ্ঘনের অপরাধ তাকে কাঠগড়ায় দাঁড় করাবেই আজ কিংবা কাল। যদিও বর্তমানে ক্ষমতার পালাবদল ঘটেছে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন সরকার গঠিত হয়েছে, তবুও ইউনূসের বিচার প্রক্রিয়া থেমে থাকার কোনো সুযোগ নেই। আমার তো এমনও মনে হচ্ছে যে এটি তারেক রহমান খুব কৌশলে করালেন যাতে তাকে রাষ্ট্রপতি না বানাতে হয়, কারণ এমন শোনা যাচ্ছে যে ইউনূসকে রাষ্ট্রপতি করার দাসখত লিখে দিয়ে তারেক রহমান ক্ষমতায় বসেছেন। হতে পারে না? শোনা যাচ্ছে তারেক রহমান হয়তো রাজনৈতিক কৌশল হিসেবে ইউনূসকে পরবর্তী রাষ্ট্রপতি করার চিন্তা করতে পারেন, কিন্তু সেটি হলেও আইনের হাত থেকে রেহাই পাওয়ার সুযোগ আসলে ক্ষীণ, কারণ রাষ্ট্রদ্রোহ এমন একটি অপরাধ যা কখনো তামাদি হয় না। ইউনূসের অপরাধের ফিরিস্তি কেবল সাংবিধানিক লঙ্ঘনে সীমাবদ্ধ নয়, বিদেশি শক্তির ক্রীড়নক হিসাবে তিনি বাংলাদেশের স্বার্থ বিরোধী যেসব পদক্ষেপ নিয়েছেন, চুক্তি করেছেন, তাও তদন্তের দাবি রাখে। তার শাসনামলে 14-15 বার বিদেশ সফর করলেও তিনি একবারও রাষ্ট্রপতিকে অবহিত করার প্রয়োজন মনে করেননি, যা রুলস অব বিজনেস এবং সাংবিধানিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। তাছাড়া তার বিরুদ্ধে আগে থেকেই অর্থ পাচার, দুর্নীতির একাধিক মামলা চলমান ছিল। অবৈধভাবে ক্ষমতা দখল করে তিনি নিজের স্বার্থ সিদ্ধি এবং বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়নে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছেন। নির্বাহী ক্ষমতা বলে তার উপরে থাকা মামলা তুলে নিয়েছেন, যেটা আরো বড় সংবিধান লঙ্ঘন। দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা, বিদেশের সঙ্গে গোপন বা অসম চুক্তি করার অভিযোগগুলো এখন একে একে সামনে আসছে। মব লেলিয়ে দিয়ে মানুষ হত্যা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার যে সংস্কৃতি তিনি চালু করলেন তার জন্য তাকে জবাবদিহি করতেই হবে। অনেকে মনে করতে পারেন যে নোবেল বিজয়ী হওয়ার কারণে আন্তর্জাতিক মহল হয়তো ইউনূসকে রক্ষা করার চেষ্টা করবে, কিন্তু বাস্তবতা হলো তার জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা সব তলানিতে গিয়ে ঠেকেছিল। 2024 সালে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের পর তার অদক্ষতা এবং প্রতিহিংসা পরায়ণ রাজনীতি দেশের মানুষকে তার বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। বিদেশিরা যখন দেখছে তাদের তুরুপে তাস মানে ডক্টর ইউনূস অকার্যকর হয়ে পড়েছে, তখন তারা তাকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে। মৃত ঘোড়ায় কেউ বাজি ধরে না। ডক্টর ইউনূস এখন একটা মৃত ঘোড়া। মানে এখন যদি তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয় তবে তা হবে সম্পূর্ণ তথ্য প্রমাণ এবং সংবিধানের ভিত্তিতে। বাংলাদেশের বিচার ব্যবস্থা যদি স্বাধীনভাবে কাজ করে তবে রাষ্ট্রপতির উপর এই মানসিক নির্যাতন, হত্যা চেষ্টা এবং সংবিধানকে পদদলিত করার অপরাধে ডক্টর মোহাম্মদ ইউনূসের সর্বোচ্চ শাস্তি পেতে হবে। মহসিন রশিদের মতো জ্যেষ্ঠ আইনজীবীরা যখন সোচ্চার হয়েছেন তখন বোঝাই যাচ্ছে রাষ্ট্রের ভেতরকার একটি বড় শক্তিশালী অংশ আর চুপ থাকতে রাজি নয়। ইউনূসকে এবার যেতেই হবে। কোথায় যেতে হবে? দেখুন, ফাঁসির দড়ি আছে, তৈরি হয়তো। ভালো থাকবেন সবাই।